ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক। আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা হাজির হয়েছি নাউন ক্লজ নিয়ে এবং এটি হচ্ছে ক্লজের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে ক্লজের বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা ক্লজের প্রথম ক্লাসটা মিস করে ফেলেছো অবশ্যই প্রথম ক্লাসটা করে আসবে, তারপরে এই দ্বিতীয় ক্লাসটা করবে। তা না হলে কিন্তু এই দ্বিতীয় ক্লাসটা বুঝতে প্রবলেম হতে পারে। ওকে, চলো আজকে আমরা নাউন ক্লজ সম্পর্কে জেনে নিই। তো নাউন ক্লজ আলোচনা করার পূর্বে আমি প্রথম ক্লাসে যা বলেছিলাম একটু আলোচনা করতে হবে, নাহলে কিন্তু দ্বিতীয় ক্লাসটা ঠিকঠাকভাবে তুমি ধরতে পারবে না। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের 3টা প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ। তো আজকে আমরা প্রথম প্রকারটা আলোচনা করছি, সেটি হলো নাউন ক্লজ, এবং পরবর্তীতে আমরা কিন্তু বিভিন্ন প্রকারগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আজকে আলোচনার বিষয় নাউন ক্লজ। তো চলো নাউন ক্লজ সম্পর্কে জেনে নিই। নাউন ক্লজ হলো এমন এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ যা পুরোপুরি বাক্যে নাউনের মতো কাজ করে। ভালো করে বোঝো, নাউন ক্লজ হচ্ছে কি বলতো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ অবশ্যই, কেন বলো তো? সাবঅর্ডিনেট ক্লজের তো 3টা প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের তো একটা ভাগ হচ্ছে নাউন ক্লজ। আমি বলতেই পারি যে নাউন ক্লজ হচ্ছে এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো? হ্যাঁ, তো এই সাবঅর্ডিনেট ক্লজ, এই নাউন ক্লজটা কি করে? যা পুরোপুরি বাক্যে নাউনের মতো কাজ করে। অবশ্যই নাউনের মতো কাজ করে। কেন দেখো তো, নামের সাথে কিন্তু মিল আছে। নাউন ক্লজ নাউনের মতো কাজ করে। এখন যদি বলি যে অ্যাডজেক্টিভ ক্লজ কার মতো কাজ করবে, আচ্ছা যদিও আমি অ্যাডজেক্টিভ ক্লজ আলোচনা করিনি, বাট শুধু বুঝো, নাউন ক্লজ যদি নাউনের মতো কাজ করে তো অ্যাডজেক্টিভ ক্লজ কার মতো কাজ করবে বলো তো? অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো এই জন্য বলা হলো যে নাউন ক্লজ নাউনের মতো কাজ করে। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছ? এটা একটি বাক্যের ভেতরে আরেকটি ছোট বাক্যের মতো, কিন্তু সেই ছোট বাক্যটি নাউনের জায়গায় বসে কাজ করে। তার মানে কি, যে একটা বাক্যের ভেতরে একটি ছোট বাক্যের মতো। ছোট বাক্য মানে কি বলতো? বাক্যাংশ। তার একটা বড় বাক্য থাকছে, বাক্যের ভেতরে থাকছে একটা বাক্যাংশ মানে ক্লজ। হ্যাঁ, একটা সেন্টেন্সের ভেতরে থাকছে কি বলতো? ক্লজ। ছোট বাক্য তো, ক্লজ মানেই তো বাক্যাংশ, ছোট বাক্য। ওই বাক্যাংশটা হচ্ছে আমার কি? ক্লজ। আর ওই ক্লজটি, ওই ছোট বাক্যটি কিন্তু নাউনের জায়গায় বসে নাউনের মতো কাজ করে। ওইটুকু অংশ হবে নাউন ক্লজ। ছোট বাক্য যে অংশ থাকছে ওই বাক্যটাই হচ্ছে আমার কি বলতো? ওই ক্লজটাই হচ্ছে আমার নাউন ক্লজ। এখন চিনব কি করে বা বের করব কি করে? এটি একটি নাউনের মতো প্রশ্নের উত্তর দেয়। যেমন কি দিয়ে প্রশ্ন করা যায়? একটা হচ্ছে হোয়াট এবং হু, এই দুটো দিয়ে প্রশ্ন করে যে কোনো একটা, হ্যাঁ, এটা হোয়াট দিয়ে করতে পারি বা হু দিয়ে করতে পারি। যেটা উত্তর আসবে সেটাই নাউন, আর নাউন আসলেই ওই অংশটুকু হয়ে যাবে নাউন ক্লজ। এখানে তোমাকে আমি নাউন ক্লজটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, আই নো দ্যাট হি ইজ কামিং। আমি জানি যে সে আসছে। আমি জানি যে সে আসছে। এখন যদি প্রশ্ন করি এই যে নোকে, আমি জানি, আমি কি জানি? আমি হোয়াট দিয়ে প্রশ্ন করছি না, আমি কি জানি? আমি জানি যে সে আসছে। দেখো তো আমি এইটুকু উত্তর পাচ্ছি কি না? তাহলে হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই নাউন, আর ওই অংশটুকু হচ্ছে কি? নাউন ক্লজ। ঠিক আছে, তো নাউন ক্লজের কিছু মার্কার রয়েছে, চেনা যায় সহজে। তার মধ্যে এটা হচ্ছে একটা দ্যাট। আমি সেগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো দেখা কি লেখা আছে এখানে? দ্যাট হি ইজ কামিং, মানে দ্যাট থেকে শুরু করে এই কামিং পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে নাউন ক্লজ, যা নো এর অবজেক্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব বলো তো? ট্রানজিটিভ ভার্ব। তো যে ভার্বের পর অবজেক্ট বসে, যে ভার্বের পর অবজেক্ট বসে সেটাই মূলত হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপর কি বসেছে? অবজেক্ট বসেছে। এখন অবজেক্ট হিসেবে কি বসতে পারে বলো তো? অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে অথবা প্রোনাউন বসতে পারে। এইটুকু অংশটা কি প্রোনাউন বলো তো?
এইটুকু কি প্রোনাউন না? হি, সি, ইট এগুলো প্রোনাউন, তাহলে এটা প্রোনাউন নয়, তাহলে এটা কি নাউন। তো এইটুকু অংশ যদি নাউন হয় তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। ক্লজের আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো ক্লজটা কি। তো এই দ্যাট দিয়ে শুরু করে এই অংশটা হচ্ছে ক্লজ, নাউন ক্লজ। তো ওইটা ক্লজটা চিনব কি করে? হ্যাঁ, কিছু মার্কার রয়েছে, যেটা বলছিলাম মূল বৈশিষ্ট্য হিসাবে সেটা আমি বলেছি। তো এটি সাধারণত সাব অর্ডিনেটিং কনজাংশন, হ্যাঁ সাব অর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়। দেখো দ্যাটটা কিন্তু শুরু হয়েছে, এটা একটা সাব অর্ডিনেট কনজাংশন, এটা দিয়ে শুরু হয়েছে। তো কি কি হতে পারে সেগুলো? দ্যাট হতে পারে। আচ্ছা, দ্যাটটাকে তোমরা একটু রেড করে নাও, ঠিক আছে? একটু আমি এখানে একটু রেড করে নাও, এর পিছনে একটা গল্প আছে। হ্যাঁ, একটু মুছাই। এই রেডিওর পিছনে একটা গল্প আছে, সেটা বলবো। তারপর হচ্ছে হোয়াট, হ্যাঁ, তারপর হু, হোম, হুজ, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়েদার এবং ইফ। এটি হচ্ছে কি বলতো সাব অর্ডিনেটিং কনজাংশন, মানে এই কনজাংশনগুলো দিয়ে শুরু হতে হয় কি বলতো এই নাউন ক্লজ। দেখো তার মধ্যে কিন্তু দ্যাট রয়েছে। আচ্ছা, দ্যাটটা কেন আমি আন্ডার রেড দিয়ে করেছিলাম? তার কারণ হচ্ছে কখনো কখনো দ্যাট অদৃশ্য থাকতে পারে, মানে হাইড থাকতে পারে, থাকবে না। দেখো একটা সেন্টেন্স দেখো, আই থিঙ্ক হি ইজ রাইট। দেখো তো এখানে কি দ্যাট রয়েছে? রয়নি, নেই কিন্তু এখানে দ্যাট। তাহলে দ্যাটটা আসলে দিলে কেমন হতো? দেখো, আই থিঙ্ক দ্যাট হি ইজ রাইট, হ্যাঁ আমার ধারণা যে সে ঠিক, এরকম। এখানে কিন্তু কি নেই? দ্যাট নেই। সো দ্যাটটা মাঝে মাঝে কিন্তু হাইট থাকতে পারে, সেটাকে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে? তো এই যে আমি দেখালাম সাব অর্ডিনেট কনজাংশনগুলো, এইগুলো কখন ব্যবহার করব, কোনগুলো কোন সময় ব্যবহার হয়, সেগুলো আমি কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব। ওকে, তো নাউন ক্লজ কীভাবে চেনা যায়? আমি তো বলেই দিলাম যে এই কনজাংশনগুলো দিয়ে শুরু হয়, হোয়াট, তারপর হচ্ছে হু, হোম, এগুলো দিয়ে। তো কোন সময় কোন ওয়ার্ড দিয়ে ব্যবহার করব? শব্দের শুরুর মানে কি বলছে শুরুর শব্দে দেখো নাউন ক্লজে প্রায়শই এই শব্দগুলো দিয়ে শুরু হয়, যেটা আমি একটু আগে বলছিলাম, ঠিক আছে? তো দ্যাট কখন হয়? স্টেটমেন্ট বোঝাতে। কি বোঝাতে? স্টেটমেন্ট। বললে যে দ্যাট ইট ইজ ট্রু, হ্যাঁ স্টেটমেন্ট বোঝাতে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করব। হোয়াট, হুইচ, জিনিস বা বিকল্প বোঝাতে। তারপর হচ্ছে হু, হোম এবং হুজ, ব্যক্তি বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করব এগুলো। তারপর হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এগুলো কখন ব্যবহার করব? স্থান, সময়, কারণ বা পদ্ধতি বোঝাতে। ইফ বা হয়দার, হ্যাঁ হয়দার বা ইফ কখন ব্যবহার করব? ইয়েস নো প্রশ্নের মতো, হ্যাঁ ইয়েস নো প্রশ্নের মতো কিন্তু আমরা কী ব্যবহার করব? ইফ বা হয়দার। তো এখানে এক টেস্ট করার উপায় যেগুলো আসলে হচ্ছে কিনা দেখো, নাউন ক্লজ চেনার আরও একটু করি। নাউন ক্লজকে একটি সিঙ্গুলার নাউন বললে কেমন দেখায়? এটাকে প্রোনাউন বলতে পারো, হ্যাঁ যেমন ইট, তাহলে যেটা আমি ব্যবহার করব সেটি হলো ইট অথবা সামথিং। তাহলে নাউন, আচ্ছা কি বলছে? ইট বা সামথিং দিয়ে প্রতিস্থাপন করো। তার মানে নাউন ক্লজ যেটা রয়েছে সেটাকে আমি রিপ্লেস করে ইট অথবা সামথিং ব্যবহার করতে পারবো। যদি ব্যবহার করতে পারি অর্থটাকে ঠিক রেখে, তাহলে সেটা হবে নাউন ক্লজ। ওকে, এটা শুধু প্রুভ করার বিষয়। যদি সেন্টেন্সের অর্থ ঠিক থাকে, হ্যাঁ যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা হলো নাউন ক্লজ। উদাহরণটা দেখো, তাহলে এইটুকু তুমি কথা ভালো করে বুঝতে পারবে। হোয়াট হি সেড ইজ ট্রু। দেখো তো এইটুকু অংশ, এটা হচ্ছে কি সাবজেক্ট অবস্থানে বসেছে কিনা? বসেছে। তো এইটুকু আমি ইট বলতে পারি, ইট, তাহলে ইট ইজ ট্রু। তাহলে হোয়াট হি সেড ইজ ট্রু। তাহলে এই হোয়াট হি সেড আমি এর পরিবর্তে ইট নিয়ে আসলাম, তাহলে ইট ইজ ট্রু। তাহলে দেখো তো ইট ইজ ট্রু, আমি এই হোয়াট হি সেড রিপ্লেস করে আমি ইট আনতে পারছি কিনা? হ্যাঁ পারছি, তাহলে ইট ইজ ট্রু আনতে পারছি। তো এই যদি এভাবে আনতে পারি, দেখো তো সাবজেক্ট অবস্থানে বসেছে, সো এটা হচ্ছে কি বলতো নাউন ক্লজ। তাহলে এখানে বলেছি দেখো হোয়াট হি সেড, এটা
একটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজকে আমরা রিপ্লেস করে কি করতে পারি, ইট নিয়ে আসতে পারি অথবা সামথিং নিয়ে আসতে পারি। আর যদি আনতে না পারি তাহলে সেটা যাই হোক নাউন ক্লজ হবে না। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে। তো এখন আমরা দেখব নাউন ক্লজের আসলে অবস্থান, নাউন ক্লজের পজিশন বা ফাংশন, মানে নাউন ক্লজ একটা বাক্যে কোথায় কোথায় বসতে পারে এবং কত জায়গায় বসতে পারে সেটা দেখব। সাবজেক্ট অবস্থানে আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে সাবজেক্ট অবস্থানে বসে। তো একটি বাক্যে নাউন ক্লজ মূলত 5টি জায়গায় বসতে পারে। তাহলে নাউন ক্লজ বুঝে গেলাম যে 5টি জায়গায় বসে একটা সেন্টেন্সে। তো ফার্স্টে যেটা হচ্ছে সেটি হলো সাবজেক্ট পজিশনে। কোন পজিশন? সাবজেক্ট পজিশন। সাবজেক্ট তো তুমি বুঝতে পারছো, বাক্যের শুরুতে বসে সাবজেক্টের কাজ করে। হ্যাঁ, সাবজেক্ট পজিশনে সাবজেক্টের কাজ করে। কোনটা বলো তো? নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজটা কিন্তু সাবজেক্ট অবস্থানে বসে, যেটা কার মতো কাজ করে? সাবজেক্টের মতো কাজ করে। এক্সাম্পল লক্ষ্য করো, হোয়াট ইউ সেড মেড মি হ্যাপি। বাংলাটা লক্ষ্য করো যে তুমি যা বলছো সেটাই আমাকে খুশি করেছে। দেখো তো, এই আমি দেখালাম না একটু আগে কনজাংশনগুলো, সাবঅর্ডিনেটিং কনজাংশন, দেখো তার মধ্যে রয়েছিল হোয়াট। তাহলে হোয়াট থেকে শুরু করে এইটুকু অংশ, তাহলে এটা হচ্ছে ভার্ব, মেডটা তো ভার্ব, তাই না? আমি বলেছি সাবজেক্ট অবস্থানে, তো সাবজেক্ট ভার্বের পূর্বে থাকে, তো এই মেডটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট আছে। তো তাহলে এই হোয়াট ইউ সেড এইটুকু অংশ হচ্ছে তাহলে কি বলো তো? নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজের অবস্থান হচ্ছে কি? সাবজেক্ট, সাবজেক্ট পজিশন। দেখো সাবজেক্ট পজিশনেই বসেছে। একটা বাক্যের ফার্স্টে কি বসে? সাবজেক্ট বসে, তারপরে কি বসে? ভার্ব বসে, তারপরে অবজেক্ট বা বাকি অংশ কিছু বসতে পারে, এক্সটেনশন হলো। তো এই ভার্বের পূর্বে যেটি অংশটা থাকে, যে অংশটুকু থাকে সেটাই তো সাবজেক্ট। তাহলে তাহলে হোয়াট ইউ সেড এইটুকু অংশ হচ্ছে তাহলে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা বলতে পারি যে সাবজেক্ট অবস্থানে বসেছে, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। বুঝতে পেরেছ? সেকেন্ড এক্সাম্পল লক্ষ্য করো, দ্যাট সি পাস দ্য এক্সাম সারপ্রাইজ আস। সে পরীক্ষায় পাস করেছে, বিষয়টি আমাদের বিস্মিত করেছে। দেখো সারপ্রাইজড, বিস্মিত করেছে, এটা ভার্ব। তাহলে ভার্বের পূর্বে যে অংশটুকু থাকে সেটি তো হচ্ছে আমার সাবজেক্ট, আর দ্যাট দিয়ে যদি শুরু হয়েছে তার মানে কি বলো তো? এটি হচ্ছে আমার নাউন ক্লজ। দ্যাট থেকে শুরু করে এক্সাম পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে কি বলো? নাউন ক্লজ। বুঝতে পেরেছ? আমি শুধু অবস্থানগুলো বোঝানোর চেষ্টা করছি। এক দেখে নিলাম আমরা সাবজেক্ট পজিশন। এবার কি দেখা যাক, এবার হচ্ছে অবজেক্ট পজিশন। তাহলে ফার্স্টে দেখলাম আমরা সাবজেক্ট পজিশন, এবার দেখব অবজেক্ট পজিশন, অর্থাৎ অবজেক্ট হিসেবে বসে। এক্সাম্পল লক্ষ্য করো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আমি জানি যে সে সৎ, আমি জানি যে সে সৎ। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব, এবং বাকি অংশটা ভার্বের পর কি থাকে? অবজেক্ট থাকে। সাধারণত অবজেক্ট থাকে। একটা আদর্শ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং অবজেক্ট না থেকে কিন্তু মাঝে পক্ষে অন্য কিছু থাকতে পারে এক্সটেনশন হিসেবে। হ্যাঁ, তো এখানে কিন্তু অবজেক্ট বলছি, তাহলে নোটা কি বলো তো? অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের কি বসে? অবজেক্ট বসে। তাহলে এইটুকু অংশ হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো তো অবজেক্ট মিলেছে কি না? প্রমাণিত হচ্ছে যে এইটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে কিন্তু এখানে বসেছে এটি। এই তাহলে দ্যাট থেকে শুরু করে এই অনেস্ট পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে কি? নাউন ক্লজ, তাই না? হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি চাই। দেখো এইটুকু অংশ কি? অবজেক্ট। অবশ্যই এখানে দুটো অবজেক্ট রয়েছে, মি একটা অবজেক্ট এবং হোয়াট থেকে শুরু করে বাকি অংশটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট অবস্থানে বসেছে কি না? হ্যাঁ, আমি কিন্তু অবজেক্টের জায়গাগুলো দেখাচ্ছি। অবজেক্ট হিসেবে বসেছে, এইটুকু অংশ হচ্ছে নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ এই পর্যন্ত আমরা দেখলাম দুইটা প্রকার, দুই পজিশন। এক হচ্ছে সাবজেক্ট পজিশন এবং হচ্ছে অবজেক্ট পজিশন। দেখো মার্কারগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে হোয়াট, দ্যাট রয়েছে। তো আমি একটু ফার্স্টে কিন্তু স্লাইডে দেখাচ্ছি সেগুলো। এবার দেখব
তৃতীয় যে এটা অবস্থানটা সেটা হলো অবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যেটা বসে সেইটা। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে কে বলো তো? নাউন ক্লজ। যেহেতু নাউন ক্লজ পড়াচ্ছে তো নাউন ক্লজে তো গল্প আসবে, তাই না? তো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে নাউন ক্লজ। প্রিপোজিশনের পরে বসে। ভালো করে লক্ষ্য করো, খুবই সহজ। তুমি তো প্রিপোজিশন চেনো, তাই না? তুমি প্রিপোজিশন চেনো। আই এম ইন্টারেস্টেড ইন হোয়াট হি ডাজ। দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, আমি এখানে বলে দিয়েছি প্রিপোজিশনের পর বসে। দেখো প্রিপোজিশনের পর হোয়াট হি ডাজ। তো এইটুকু অংশ প্রিপোজিশনের পরে যে অংশ থাকছে এই অংশটুকু হচ্ছে কি? নাউন ক্লজ। তাহলে প্রিপোজিশনের পরে থাকে নাউন ক্লজ। বুঝতে পেরেছ? ওকে, তারপর লক্ষ্য করো, সি ইজ ওয়ারিড অ্যাবাউট হাউ দে উইল কাম। ঠিক আছে, তো দেখো ভালো করে, এখানে হাউ রয়েছে, যাই হোক হাউ, হ্যাঁ হাউ রয়েছে, আমি কিন্তু দেখাইছি ওখানে যে কনজাংশনগুলো যে থাকে ওখানে মার্কারগুলো সেগুলো। দেখো হাউ থেকে শুরু করে এই কাম পর্যন্ত এইটুকু হচ্ছে আমার ক্লজ। কোন ক্লজ? নাউন ক্লজ। কেন নাউন ক্লজ বলো তো? দেখো এখানে কিন্তু অ্যাবাউট রয়েছে, তাহলে অ্যাবাউটটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন ক্লজ বসে। তাহলে এক কথায় প্রিপোজিশনের পর নাউন ক্লজ বসে। ইন আছে তার মানে এই বাকি অংশটুকু হচ্ছে নাউন ক্লজ। অ্যাবাউট আছে তার মানে হাউ থেকে শুরু করে কাম পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে নাউন ক্লজ। বুঝতে পেরেছো? বাংলাটা দেখো, তারা কিভাবে আসবে সেটি নিয়ে সে চিন্তিত। তাহলে প্রিপোজিশনের পর যে অবজেক্টটি বসে, মানে যেটি বসে সেটি হলো নাউন ক্লজ। ওকে, যেহেতু বলেছি 5 জায়গায় বসে, 5টি জায়গায় বসে, তো এতক্ষণ পর্যন্ত আমরা 3টি দেখলাম এবং 4, 5 দেখব শেষ। ওকে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কি মেন? কমপ্লিমেন্ট অফ অবজেক্ট। তাহলে কমপ্লিমেন্ট সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, তো সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এখানে একটা নতুন কথা আছে, সেটি হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে এই চ্যানেলে, আমি কিন্তু এইখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। ওকে, দেখো লিঙ্কিং ভার্ব আসলে কোনগুলো? যেমন হচ্ছে বি ভার্বগুলো। বি ভার্ব কোনগুলো বলো তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। হ্যাঁ, আরও রয়েছে। তারপর হচ্ছে সিম, তারপর হচ্ছে লুক, অ্যাপেয়ার, বিকাম। তো এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, মনে রাখবে। হ্যাঁ, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটু করে কষ্ট করে মনে রাখো না, কাজে দেবে। থাকলে এই লিঙ্কিং ভার্বগুলো যদি থাকে তাহলে নাউন মানে নাউন ক্লজ অবজেক্ট কমপ্লিমেন্ট হয়। কি কমপ্লিমেন্ট হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়। লক্ষ্য করো, দ্য ট্রু ইজ দ্যাট হি লাইড। তো দেখো ভালো করে যে এখানে দ্য ট্রু, হ্যাঁ, তো কী বলা, আগে বাংলাটা না দেখলে বুঝতে পারবে না। সত্য হলো যে সে মিথ্যা বলেছে, এটাই সত্য। হ্যাঁ, তো এখানে এই ইজ, এটা হচ্ছে বি ভার্ব কিনা? অবশ্যই একটা বি ভার্ব। তাহলে এইটা হচ্ছে আমার কি? লিঙ্কিং ভার্ব। মানে দ্য ট্রুথ ইকুয়াল টু বলতে পারবো দ্যাট হি লাইট। যদি ইকুয়াল করতে পারি সেটাই মূলত হচ্ছে কি বলো? কমপ্লিমেন্ট। তো এটা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্টের কমপ্লিমেন্ট, এই জন্য বলছি সাবজেক্ট কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের ক্লাসটা তোমরা করে এসো, তারপরে বুঝতে পারবে সহজে, নাহলে কিন্তু আরও কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এইটুকু, এই দ্যাট থেকে শুরু করে এইটুকু হচ্ছে কি বলো তো? এইটুকু অংশ হচ্ছে আমার নাউন ক্লজ। দেখো ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর যে ইটি বসে সেটি হলো কি? নাউন ক্লজ। মাই বিলিভ ইজ হোয়াট হি সেইড। আমার বিশ্বাস হলো যে সে মানে যে যা বলছে। আমার বিশ্বাস হলো যে যা বলছে। তো এখানে এই যে ইজ, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, মানে বি ভার্বের মধ্যে পড়ছে এটা। তো এই হোয়াট থেকে শুরু করে বাকি অংশ এটুকু হচ্ছে আমার কি? নাউন ক্লজ। যেহেতু লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজটাকে উঠিয়ে আমি সেখানে ইকুয়াল দিতে পারি। মাই বিলিভ ইকুয়াল টু হোয়াট হি সেইড বলতেই পারি। এটা আমি যদি বলতে পারি সেটাই তো কমপ্লিমেন্টের ক্লাসে সেটা বলা আছে। হ্যাঁ, এবং এটাই হচ্ছে কমপ্লিমেন্টের ধারণা।
কনসেপ্ট। ওকে, এবার অ্যাপোজিশন। অ্যাপোজিশন, পজিশন এখানে বসে। নাউন বা প্রোনাউনকে ব্যাখ্যা করার জন্য অ্যাপোজিশন বসে। তাহলে অ্যাপোজিশন কার জন্য বসে? নাউন অথবা প্রোনাউন। তো এটা এর মিডিলে বসে। দ্য ফ্যাক্ট হোয়াট হি ইজ ইনোসেন্ট ইজ ক্লিয়ার। সে নির্দোষ, এই বিষয়টি স্পষ্ট। দেখো, দ্য ফ্যাক্ট এটা নাউন, ঠিক আছে। তো এই নাউনের কিন্তু একটা কি দিচ্ছে, একটা বাড়তি ব্যাখ্যা করছে, মডিফাই করছে। দেখো এইটুকু অংশ, দ্যাট হি ইজ ইনোসেন্ট, এইটুকু অংশ হচ্ছে কি বলতো, নাউন ক্লজ। অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ বসে, ঠিক আছে। তারপর দেখো দ্য আইডিয়া। দ্য আইডিয়া এটা নাউন, তাহলে নাউনকে ব্যাখ্যা করছে কি, যে দ্য আইডিয়া দ্যাট উই শুড হেল্প দ্য পোর ইজ গুড। আমাদের গরিবদের সাহায্য করা উচিত, এই ধারণাটি ভালো। তো ধারণাটি তাহলে দেখো ভালো করে, ধারণাটি ভালো, তাহলে আমাদের গরিবদের সাহায্য করা উচিত একটা কথা বলছে। তো এই ধারণাটি ভালো, কোন ধারণাটি? যে ওই ধারণাটি যেটা কি আমাদের গরিবদের সাহায্য করা উচিত। তাহলে দ্য আইডিয়া ইজ গুড বলতে পারি, দ্য আইডিয়া ইজ গুড বলতেই পারি। কিন্তু দেখো আইডিয়া সম্বন্ধে আবার এক্সট্রা তথ্য বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দ্যাট উই শুড হেল্প দ্য পোর। তাহলে এটুকু অংশ হচ্ছে কি, তাহলে এটুকু অংশ হচ্ছে নাউন ক্লজ, যেহেতু অ্যাপোজিশন হিসেবে বসছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তো এখন তোমাদের মধ্যে হয়তো বা বলতে পারো যে এখানে পোর তো হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে কি কখনো দা বসে? অ্যাজেক্টিভ আগে সাধারণত দা বসে না, কিন্তু কিছু অ্যাজেক্টিভ রয়েছে। এই পোরটা হচ্ছে অ্যাজেক্টিভ, পোর মানে হচ্ছে গরিব। তো এই পোরটা হচ্ছে অ্যাজেক্টিভ, তার আগে কেন দা বসলো? তা বসেছে, এটা হচ্ছে কমন নাউন হয়ে গেছে। হ্যাঁ, কিছু অ্যাজেক্টিভ রয়েছে যাদের আগে কিন্তু বসে, কি বসে? আর্টিকেল বসে, যেমন দা। তো তখন সেটা আর অ্যাজেক্টিভ থাকে না, তখন সেটা নাউনে পরিণত হয়ে যায়। মানে দা পোর, পোর মানে তো গরিব, কিন্তু দা পোর যখন বলবো তখন গরিবেদের বা গরিবরা, ঠিক আছে। এখানে বাক্যের অর্থ গরিবদের অর্থ আসছে, বাট দা পোর গরিবেরা, হ্যাঁ এরকম। তখন কিন্তু আর গরিব থাকছে না, সেটা থাকছে গরিবদের। আশা করি বুঝতে পেরেছ। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করো এবং ক্লাসগুলো দেখতে বলো, ঠিক আছে। এরপরে আমরা কিন্তু তৃতীয় দিনে হাজির হব অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। তারপরে আলোচনা করব অ্যাডভার্ব ক্লজ। আরও দুটো ক্লাস কিন্তু বাকি রয়েছে। ওকে, তারপরে আমরা প্র্যাকটিসে যাব। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি।